ইজি এডুকেশনের পক্ষ থেকে মামুন। গত ক্লাসে আমরা অবশ্য সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম, এখানে আন্তর্জাতিক সংখ্যা রীতি দেখিয়েছিলাম। আজকে অবশ্য আমরা আলোচনা করব সংখ্যার প্রকারভেদ। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। সংখ্যার প্রকারভেদ যদি বলতে চাই তাহলে আমাকে ওই প্রথম ভিডিওতে যে একটা তালিকা দেখিয়েছিলাম বা একটা সংখ্যার গ্রাফের মতো একটা দেখেছিলাম, ওটা আবার একটু লেখাতে হবে। অবশ্য একটা সংখ্যা রেখার মতো বলা চলে। ঠিক এভাবে যদি আমি লিখি -3 -2 -1 0 1 2 3 এখন এই পাশে অবশ্যই মাইনাস। আমরা জানি সংখ্যা রেখার বাম দিকটা সবসময় মাইনাস হয়ে থাকে এবং ডান দিকটা প্লাস হয়ে থাকে। এখানে ঠিক ওই রকমই একটা কাজ করেছি। এখানে পূর্ণ সংখ্যাগুলি আমি আগে দেখাবো, তারপর অবশ্য ভগ্নাংশ সংখ্যা, তারপরে অন্যান্য মূলদ অমূলদ যতটুকু পারি আজকে কভার করার চেষ্টা করব। তো যেটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে সব মাইনাস সংখ্যাগুলি আছে। ইভেন এই সম্পূর্ণটা যদি বলতে চাই, এই সম্পূর্ণটাকে বলতে চাইলে আমাকে বলতে হবে পূর্ণ সংখ্যা। আমার লেখাগুলি পড়তে একটু সমস্যা হতে পারে, তবু আপনারা শুনে লিখে নেবেন। পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা বলতে সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বোঝায়। এখানে যে সংখ্যাগুলি আছে 3 আছে, বা এদিকে আরো আছে, হয়তো -4 -5 -6 চলতেই থাকবে, সংখ্যার কোনো শেষ নেই। এখন এই যে মাইনাস সংখ্যাগুলি আছে এগুলি পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে, এগুলি কিন্তু কোনো ভগ্নাংশ না। 3 একটা পূর্ণ সংখ্যা। এভাবে একটা +3 আছে। তারপরে এই যে যত সংখ্যা আছে বাস্তবিক আমরা দেখতে পাই 1 2 3 4 5 6 7 10 15 20 25 যাই দেখতে পাই না কেন, এই সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ অখণ্ড সংখ্যা, কোনো ভগ্নাংশ নয়। এখন এই পূর্ণ সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আমি এখন আলোচনা করব। যারা বিশেষ করে কোনো চাকরির পরীক্ষা দিবেন তাদের আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হয়ে উঠবে। তো যেটা হলো পূর্ণ সংখ্যা জোড় এবং বিজোড় হয়। জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে। জোড় সংখ্যা কিভাবে? যে সংখ্যার একক স্থানে একটু লিখে নিতে হবে। আমার লেখা পড়তে বলেছি, একটু সমস্যা হতে পারে, আপনারা লিখে নেবেন শুনে শুনে। 0, 2, 4, 6, 8, অর্থাৎ 0 এই ইংরেজিতে লিখে ফেলছি, সমস্যা নেই। তো 0 2 4 6 8 যদি কোনো সংখ্যার একক স্থানে থাকে এই সংখ্যাগুলি জোড় সংখ্যা। এরপরে যদি বলতে চাই বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা বলতে গেলে ঠিক তার বাকি যে অঙ্কগুলি বা বাকি যে অঙ্কগুলি এখানে রয়েছে এগুলি যদি একক স্থানে কোনো সংখ্যা থাকে, যেমন কি কি থাকবে তাহলে 1 3 তারপর 5 7 9। কোনো সংখ্যার একক অঙ্ক যদি 0 2 4 6 8 হয় তো হবে জোড়, আর যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 3 5 7 অথবা 9 হয় এই সংখ্যাগুলি হবে বিজোড়। আশা করি জোড় এবং বিজোড়ের কনসেপ্টের ব্যাপারটা আর কারোর কোনো সমস্যা হবার কথা নয়। তবুও আমি এখানে দুটো উদাহরণ অবশ্য দিচ্ছি। দুটো উদাহরণ আমি দিয়ে একটু ক্লিয়ার করব, তারপরে অবশ্য অন্য জায়গায় চলে যাব বা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। তো যেটা হলো বলেছিলাম জোড় এবং বিজোড়। যদি এরকম বড় একটা সংখ্যা লিখি 1 2 3 4 5 3 6, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 6 আছে। তাহলে একক স্থানীয় অঙ্ক আমি বলেছি 0 2 4 6 8 থাকলে এই সংখ্যাটা জোড় সংখ্যা, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটা জোড় সংখ্যা। আবার ঠিক বিজোড়ের ক্ষেত্রেও যদি এমন একটা সংখ্যা লিখি আমি 2 2 তারপরে 3 4 6 9, এর একক স্থানে অঙ্ক 9। সুতরাং আমি বলেছি যে যদি কোনো সংখ্যার একক স্থানে 1 3 5 7 9 থাকে তাহলে এটার একক স্থানে 9 আছে, সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা।
জোড় আর বিজোড়ের ব্যাপারে আর কোনো সমস্যা আশা করি থাকার কথা। তো তারপরে আমি যা বলবো, এবারে আমি বলবো এই সংখ্যাগুলি আমরা ওই তালিকায় দেখেছিলাম মাইনাস দেওয়া আছে, কোনো সংখ্যার আগে কোনো অঙ্কের আগে মাইনাস দেওয়া ছিল এবং কিছু ছিল প্লাস আর মাঝে ছিল শূন্য। তো শূন্যের ব্যাপারটা হচ্ছে, আমি এবার এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে চাই। যদি কোনো সংখ্যার বাম পাশে মাইনাস চিহ্ন থাকে তাহলে ওই সংখ্যাটা ঋণাত্মক। আর যদি কোনো সংখ্যার ডান পাশে প্লাস চিহ্ন থাকে, যদি কোনো সংখ্যার বাম পাশে প্লাস চিহ্ন থাকে অথবা কোনো চিহ্ন না থাকে তাহলে ওই সংখ্যাকে আমরা প্লাস কাউন্ট করবো। যেমন যদি বলি -3, তারপরে 5, এখানে এরা 3-এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, সুতরাং এটা ঋণাত্মক সংখ্যা। আর এই যে 5-এর আগে কিচ্ছু নেই, তাহলে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক এবং ঋণাত্মক বললাম। এর পূর্ণ সংখ্যা আমি বলে ফেলেছি, পূর্ণ সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যা। এরপরে দেখাবো আমরা ধনাত্মক সংখ্যার আরেকটা নাম আছে। ধনাত্মক সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা হচ্ছে একই। তো এই সংখ্যাগুলি আমরা দেখলাম। এরপর বাকি থাকলো শূন্য। শূন্যকে আমি আগেই বলেছিলাম, আমার গত ভিডিওতে বলেছিলাম, শূন্যটা হচ্ছে সাহায্যকারী সংখ্যা বা সাহায্যকারী অঙ্ক। এই সাহায্যকারী অঙ্কটা নিয়ে যদি ধনাত্মক সংখ্যাগুলোকে লেখা হয়, যেমন যদি লেখা হয় এমন 0, 1, 2, 3, 4, 5, এভাবে ডট অনেকগুলি লেখা হয়। এভাবে যদি শূন্য নিয়ে লেখা হয় তাহলে এর আবার আর একটা নাম আছে, এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যখন আমরা শূন্যের সঙ্গে কোনো ধনাত্মক সংখ্যা দেখব তখন তাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলব। যাই হোক, পূর্ণ সংখ্যা সম্পর্কে সম্ভবত আমি সব কিছুই বলে ফেলেছি। পূর্ণ সংখ্যার পরে যা চলে আসে তা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে ভগ্নাংশ সংখ্যা কিভাবে বলতে হবে? এরপরে যা হলো ভগ্নাংশ সম্পর্কে আমি বলছিলাম, যে কোনো বস্তুর বা যে কোনো জিনিসের ভাঙা একটা অংশ, একটা টুকরো অংশকে, উদাহরণস্বরূপ বলতে চাই, যদি আমরা একটা স্যান্ডউইচ নিয়ে তা আমরা 3 জন ভাগ করে খাই, এরপরে যদি ওই স্যান্ডউইচকে আমাকে জিজ্ঞাসা করা হয় যে আমি স্যান্ডউইচের কত অংশ খেয়েছি, তাহলে স্যান্ডউইচের মোট ভাগ সংখ্যাটা এটা হর করে দেওয়া হয়। যেমন আমার স্যান্ডউইচটাকে আমি 3 ভাগ করেছিলাম, 3টা ভাগ আমি হরে দিয়ে দেবো, আর আমি যে অংশটা পেয়েছি এই অংশটা আমি লবে রাখবো। তাহলে সেই ভগ্নাংশটা হবে এমন, ভগ্নাংশটা হবে যে যদি জিজ্ঞেস করা হয় আমাকে আমি কত অংশ খেয়েছি, তাহলে আমি খেয়েছি 3/1 অংশ। এই যে কোনো বস্তু বা কোনো একটা জিনিসের একটা ভাঙা অংশ দেখালাম, এই ভাঙা অংশ দেখানোর জন্য যে গাণিতিক রূপ এটাই হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ সম্পর্কে আমি এতটুকুই বলে রাখি, কারণ যদি ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত বলতে যাই তাহলে হয়তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, তারপরে আরও অনেক সমস্যা দেখা দিবে। তো আমি বলছিলাম এটা, তারপর যা বলছিলাম যে আমি আজকে ততটুকুই বলাবো যতটুকু আসলে আমাদের দরকার আছে। তাই ভগ্নাংশ বলেছিলাম আমি। ভগ্নাংশ হচ্ছে সাধারণত 3 ধরনের ভগ্নাংশ আমরা দেখতে পাই। সাধারণ ভগ্নাংশ 3 ধরনের দেখতে পাই। 3 ধরনের হচ্ছে, এই একটা ভগ্নাংশ যদি আমি এভাবে লিখি 3/2, আর একটা লিখলাম 3/5, এরপরে একটা লিখলাম 1, এভাবে 3/2। এই 3টা ভগ্নাংশ থেকে আমি ক্লিয়ার করব যে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ 3 প্রকার বা 3 ধরনের দেখা যায়। স্যার 1 মিনিট। 3/2 এই যে ভগ্নাংশ 3টি লিখেছি, এর মধ্যে প্রথম ভগ্নাংশটা দেখা যাক, এটার মধ্যে কি সমস্যা আছে বা কি সুবিধা অসুবিধা আছে। এখানে দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশের যে নিচের অংশটা থাকে এটাকে হর বলে এবং উপরের অংশটাকে লব বলে। এখানে দেখা যায় হরটা কিন্তু 2 আর লব 2। দেখা যাচ্ছে কি হর বড়
লব ছোট। তাহলে এই ধরনের যে ভগ্নাংশ হর বড় ও লব ছোট, হর বড় লব ছোট, এই ধরনের যে ভগ্নাংশ আছে এটা হচ্ছে কি ধরনের ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপরের যে ভগ্নাংশটা দেখা যাচ্ছে এর হর 3 কিন্তু লব 5। তাহলে এখানে দেখা যাচ্ছে ঠিক তার উল্টা। উল্টা কেমন? এখানে ব্যাপারটা হচ্ছে হর ছোট ছোট আর কি লব বড়। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত। এটা হচ্ছে এর পরের ভগ্নাংশটা যেটা দেখা যাচ্ছে যে এর পরের ভগ্নাংশটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। তাহলে যদি একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে ওকে বলা হয় মিশ্র। তো কি হচ্ছে, তো তারপরে ওখানে দেখা যেতে পারে যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। তাহলে মিশ্র কেমন? একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে, এটা হচ্ছে মিশ্র। অনেকে অবশ্যই মিশ্র আর প্রকৃতকে একটাই বলে। অবশ্য জিনিস একটাই, কারণ মিশ্রকে একটু কষ্ট করে ভাগ করে দিলেই মিশ্রকে একটু যদি মিশ্রটা তুলে দেয়, অর্থাৎ মিশ্রটা তোলার ক্ষেত্রে এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে যখন আমরা মিশ্র ভগ্নাংশ তুলে দিই তখন কি করি, ওর হর যেটা আছে সে হরটা হরেই রেখে দিই, হর হরে বসে যায়। আর উপরে যে লব যা দিয়ে তৈরি করি, লব হচ্ছে হর গুণ পূর্ণ যোগ। ঠিক এই কাজটা করলেই একটা অপরকৃত ভগ্নাংশ পাওয়া যায়। আবার মিশ্রকে যদি অপরকৃতকে ভাগ করি, অপরকৃত ভাগ করলে তখন সেটা ওইটাকে কিন্তু মিশ্র বানানো সম্ভব। যে কাজটা করি, যে ভাগফলটাকে পূর্ণ অংশ নিয়ে নিই, তারপরে যে সংখ্যা দিয়ে ভাগ করেছি ওটা হর বানাই এবং অবশিষ্ট যে অংশটা থাকে ওই অংশটাকে আমরা লব করে একটা ভগ্নাংশ গঠন করে দিই। এইটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত মিশ্রর কনসেপ্টটা, আশা করি ক্লিয়ার। এরপরে আমি কথা বলবো দশমিক ভগ্নাংশের কিছু প্রকার নিয়ে। দশমিক ভগ্নাংশের কিছু, এরপরে একটা ভগ্নাংশ যদি আমি এমন লিখি যে 5/2, এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই তাহলে যা হবে 0.4, এই এক ধরনের ভগ্নাংশ। আবার যদি এটা করি 3/1 মানে 3/1, একে যদি আমি দশমিকে নিই তাহলে যা হবে 0.333 অর্থাৎ এটা চলতেই থাকে। সুতরাং দেখা যাচ্ছে দশমিক ভগ্নাংশ এর দুটা প্রকার। কি হলো দশমিক ভগ্নাংশ? কিরকম? একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, যেটা খুব তাড়াতাড়ি ভাগ করলে একটা সময় দিয়ে সে আর অঙ্ক থাকে না, মিলে যায়, অর্থাৎ ভাগ করলেই মিলে যায়। আর একটা আছে যাকে দশমিক ভগ্নাংশ করতে গেলে আমরা কখনোই একে মেলাতে পারি না, অর্থাৎ অনন্তকাল ধরে চলতে থাকে, এটা হচ্ছে অসীম। তো দুই ধরনের দশমিক ভগ্নাংশ এই পর্যন্ত পেয়েছে, আরও দশমিক ভগ্নাংশ হয়তো দু একটা প্রকার আমি আলোচনা করব।
তো একটা হচ্ছে যে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন দেখা যাচ্ছে দ্বিতীয় যে ভগ্নাংশটা এখানে যেটা পেয়েছি 0.3333, এইটার পরিবর্তে আমি যে কাজটা করতে পারি, এই এতগুলি তিনের পরিবর্তে এই যে 0 দিব, তারপরে দশমিক একটা 3 লিখবো, লিখে উপরে একটা চিহ্ন দিব, এভাবে গোল ডিগ্রির মতো একটা চিহ্ন দিয়ে দেবো, কিন্তু এটা একটু মাঝ বরাবর চলে আসবে, চিহ্নটা উপরে মাঝে। তো এটাকে হচ্ছে আবৃত্ত বা পৌনঃপুনিক বলে। এই অনেকগুলি তিন, তার মানে আমি বোঝাতে চাচ্ছি এরপরে অনেকগুলি তিন ছিল, আমি তিনগুলি রাখিনি। তো তিনগুলি না রেখে এই একটা তিন রেখে এই চিহ্নটা যখন দিয়েছি, তার মানে বোঝা যাচ্ছে যে এর এদিকে আরো অনেকগুলো তিন ছিল, অর্থাৎ 0.3333 অনন্তকাল যাবৎ চলতেছে। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এটা কিন্তু অসীম আবৃত ছিল। এবার আরেকটা ভগ্নাংশ যদি দেখাতে চাই, যদি আমি এমন একটা লিখি 3.245 এভাবে চলতে থাকবে। তো এটাকেও আমি করতে পারি যে কাজটা, এখানে আমি লিখতে পারি 3.2 আবৃত 4 5 আবৃত। এখানে কিন্তু এই আবৃততে করেছি, আবৃত প্রথমটা করেছে আর শেষেরটা করেছে, বাজেটটা অটোমেটিক কিন্তু আবৃত ধরে নিতে হবে। এটা গেল আবৃত ভগ্নাংশের ব্যাপারে। তো যদি এমন একটা ভাগফল পাওয়া যায় কোনো ভাগাঙ্কে, বা এমন একটা যদি দশমিক ভগ্নাংশ প্রকাশ করার পর এমন আসে, এমন যদি একটা পাওয়া যায় যে 2.45, তো এই 5 এখানে কিন্তু মিলে গিয়েছিল, এর পাশের পরে আর কোনো সংখ্যা ছিল না। তো এটাকেও আমি যখন আবৃত করব তখন কি হবে, এটা হবে সসীম আবৃত। তাহলে আবৃত দেখা যাচ্ছে দুই ধরনের পাওয়া যেতে পারে, সসীম আবৃত আর হচ্ছে অসীম আবৃত। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলবো, এই কথাটা বলেই আজকের ভিডিও থেকে হয়তো আর ভিডিওটা লম্বা করবো না। এটা হচ্ছে এই যে সংখ্যাগুলি, এরপরে চলে আসে মূলদ এবং অমূলদ। এই দুইটা বিষয়ে কিন্তু আমরা সব সময় কনফিউশনে ভুগি। এই কনফিউশনটা সত্যি কথা বলতেই আমি আজকে দূর করি। কিভাবে দূর করে দেব? এতক্ষণ যে সংখ্যাগুলি লিখেছিলাম, আমাদের বলা হয় P/Q আকারের সংখ্যা। এখানে হচ্ছে P/Q বলতে যেটা বোঝায়, P/Q, এখানে P হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, Q একটা পূর্ণ সংখ্যা। তবে এখানে একটা সূত্র বা একটা কথা বলা দরকার, এই Q এর মান অন হতে পারবে না, Q এর মান 0 হতে পারবে না, অর্থাৎ Q এর মান হবে সর্বদা 1 এর থেকে বড়। আবার Pও 0 হতে পারবে না। তাহলে কন্ডিশন কি? P কখনো 0 হতে পারবে না, আর Q কখনো 1 এর থেকে ছোট হতে পারবে না। এই কন্ডিশনের যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকে মূলদ এবং অমূলদ যদি বলতে চাই, মূলদ এবং অমূলদের ব্যাপারে কনফিউশনে আমিও আমার দীর্ঘ শিক্ষা জীবনে আমি এই সমস্যা যে ফেস করি নাই তা না। আমি বলেছি আমারও একটা সমস্যা আছে, আমি ভালো চোখে দেখতে পাই না, এই জন্য যেটা হয় আমার এই সমস্যাটা আরও বেশি পড়তে হয়েছে। তো যে দশমিক ভগ্নাংশের মধ্যে যেগুলি অসীম, অসীম এবং অনাবৃত। অসীম এবং অনাবৃত হচ্ছে দশমিকের পরে কোনো অঙ্ক রিপিট হতে পারবে না, কোনো অঙ্ক বারবার আসতে পারবে না, কোনো প্যাটার্ন মেনে বারবার আসতে পারবে না। এভাবে যদি সারা জীবন চলতে থাকে, এই সংখ্যাগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশ করতে গিয়া কোনো সংখ্যাকে যদি দশমিক ভগ্নাংশ এমন পাওয়া যায় যে এর দশমিকের অঙ্ক সংখ্যা রিপিট হচ্ছে না, আবার অনন্তকাল ধরে চলতে থাকে, শেষে ডট ডট দেওয়া আছে, এই সংখ্যাগুলি অমূলদ সংখ্যা। যে সংখ্যা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় সংখ্যা কেমন? যেমন 5, 5কে বর্গমূল করতে গেলে দশমিকে আসবে। যদি কোনো সংখ্যাকে বর্গমূল করতে গেলে দশমিকে চলে আসে, যদি কোনো পূর্ণ সংখ্যাকে বর্গমূল করতে গেলে দশমিকে চলে আসে, এই সংখ্যাও কখনো পূর্ণবর্গ হবে না, সরি, এই সংখ্যাও কখনো মূলদ সংখ্যা হবে না। তাহলে প্রথম বললাম যে সংখ্যা দশমিকের অঙ্কগুলো কোনো রিপিট করবে না এবং অনন্তকাল চলতে থাকবে, এটা গেল প্রথম অমূলদের কন্ডিশন। আমি একটু লিখে দিচ্ছি, দশমিকের পর রিপিট হবে না,
দশমিকের পর মানে বারবার আসবে না আর কি, দশমিকের পর রিপিট হবে না মানে দশমিকের পর বারবার আসবে না এবং অনন্তকাল চলতে থাকবে। এই যে সংখ্যা, এটাকে একটা অমূলদ সংখ্যা। আবার কোনো সংখ্যা পূর্ণবর্গ নয় মানে বর্গ করতে গেলেই দশমিকে চলে আসবে, এরকম যদি কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাও অমূলদ সংখ্যা। তাহলে দুটো কন্ডিশন গেল। এরপরে আর একটা বিষয় মনে রাখতে হবে, পাই। পাই, এই যে চিহ্নটা পাই, যার মান হচ্ছে 3.165 ... এর মান কিন্তু সারা জীবন এভাবে চলতে থাকে। তো এখানে পাই অমূলদ সংখ্যা। আরেকটা জিনিস যেটা আমরা ব্যবহার করি লগারিদমের ক্ষেত্রে দেখা যায় এই এর মানও অমূলদ সংখ্যা। এরকম আরো কিছু চিহ্ন আছে যেগুলি হয়তো অন্য একদিন আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হবে। এই তিনটা কন্ডিশন ছাড়া আমরা যে অঙ্কগুলি সাধারণত দেখতে পাই, সব এই তিন কন্ডিশন ছাড়া যে অঙ্কগুলি আমরা দেখতে পাই সবগুলি মূলদ সংখ্যা। এখন এই মূলদ অমূলদ এতক্ষণ যে সংখ্যাগুলি নিয়ে আমি আলোচনা করলাম, এই সংখ্যাগুলি হচ্ছে সব বাস্তব সংখ্যা। যত সংখ্যা নিয়ে আমি এতক্ষণ কথা বলেছি সব সংখ্যাগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদের ব্যাপারে আশা করি কোনো কনফিউশন আপনাদের আর থাকবে না। আর মূলদ অমূলদের উপরে যেহেতু এটা একটা লম্বা টপিক, তো আজকে বিষয়টা আমি ক্লিয়ার করেছি। এর উপরে বেশ কিছু উদাহরণ আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তীতে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সেই প্রশ্নগুলির উত্তর দিতে চেষ্টা করব। আর ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন। সে পর্যন্ত সুস্থ থাকেন। টাটা।